আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে টেক্সাসের পর এবার মিজোরির কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকানরা। এ লক্ষ্যে স্টেট আইনসভার বিশেষ অধিবেশন ডেকেছেন মিজোরির রিপাবলিকান গভর্নর মাইক কিহো। এমন পদক্ষেপকে বিস্ময়কর বলে আখ্যায়িত করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক রিডিস্ট্রিক্টিং কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর মারিনা জেনকিন্স। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার দলের ক্ষমতা ধরে রাখতে সারা দেশের রিপাবলিকানদের গভর্নরদের উপর চাপ সৃষ্টি করছেন। আগামী মধ্যবর্তী নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ভীত বলেও মন্তব্য করেন জেনকিন্স। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে কংগ্রেসের আসন পুনর্বিন্যাস করতে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়া সবশেষ স্টেট মিজোরি। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় মিজোরির গভর্নর মাইক কিহো ঘোষণা করেন, তিনি স্টেটের কংগ্রেশনাল ডিস্ট্রিক্টগুলোর সীমানা নতুন করে নির্ধারণ করতে স্টেট আইনসভার একটি বিশেষ অধিবেশন ডাকছেন। এর লক্ষ্য হল স্টেটের 8টি কংগ্রেশনাল আসনের মধ্যে ডেমোক্রেটদের দখলে থাকা 2টি আসন থেকে অন্তত আরও একটি রিপাবলিকান আসনে পরিণত করা। ন্যাশনাল ডেমোক্রেটিক রিডিস্ট্রিক্টিং কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর মারিনা জেনকিন্স বলেন, আরও একটি রিপাবলিকান আসন যোগ করার আশায় মিজোরির গভর্নরের কংগ্রেসের আসন পুনর্বিন্যাসের উদ্যোগ সত্যি বিস্ময়কর। আগামী মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষকে ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। রিপাবলিকান গভর্নররা ট্রাম্পকে না বলতে ভয় পান উল্লেখ করে জেনকিন্স দাবি করেন, মিজোরির কোনো ভোটারই আসন পুনর্বিন্যাসের উদ্যোগ সমর্থন করেন না। মিজোরির আইনসভায় রিপাবলিকানদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলেও জেনকিন্স মনে করেন গভর্নরের পদক্ষেপটি পিছিয়ে যেতে পারে। তার মতে এর বিরুদ্ধে ব্যাপক জনরোষ তৈরি হবে। অন্যদিকে মিজোরির ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এমানুয়েল ক্লিভার গভর্নর কিহোর পদক্ষেপকে গণতন্ত্রের ওপর অসাংবিধানিক হামলা বলে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মিজোরিতে আসন পুনর্বিন্যাসের এই প্রচেষ্টা শুধু নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন করবে না, এটি মানুষের মত প্রকাশকে দমিয়ে দেবে এবং জনগণের প্রতিনিধিত্বের অধিকার হরণ করবে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মিজোরির গভর্নর মাইক কিহোকে মহান হিসেবে আখ্যায়িত করে তার পদক্ষেপের ব্যাপক প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ী হওয়ার ব্যাপক সুযোগ এনে দিবে। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকারকে দুর্বল, করুণ এবং উন্মাদ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে শিকাগো শহরে অপরাধ দমনে ফেডারেল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করায় সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়া দেখান প্রেসিডেন্ট ট্রাম্প। গভর্নর প্রিটজকার ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন, তার স্টেটে তিনি এই অভিযান চান না এবং এর প্রয়োজনও নেই। এদিকে অপরাধ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন দেশের ইতিহাসে একটি অপ্রত্যাশিত ঘটনা বলে মন্তব্য করেছেন ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রাফেল্ড। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। আগামী সপ্তাহেই শিকাগোয় গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এমন খবরের প্রতিক্রিয়ায় ইলিনয়ের ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিটজকার ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলছেন, তার স্টেটে তিনি এই অভিযান চান না এবং এর প্রয়োজন নেই। সংবাদ মাধ্যমে ইলিনয়ের গভর্নর জানান, তিনি ও তার কোনো প্রশাসনিক কর্মকর্তাই ট্রাম্পকে অপরাধ দমনে ফেডারেল গার্ড মোতায়েনের জন্য অনুরোধ করেননি। যদি এটা বাস্তবায়ন করা হয় তাহলে তা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই করা হবে বলে মনে করেন প্রিটজকার। একই সাথে ট্রাম্পের এই চেষ্টাকে বিঘ্নকারী, বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। প্রিটজকারের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, শুধু গেল সপ্তাহেই শিকাগোয় 6 জন নিহত ও 24 জন গুলিবিদ্ধ হয়েছে। ইলিনয়ের দুর্বল ও করুণ গভর্নর নাকি বলছেন অপরাধ দমনে তার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। লোকটা পাগল বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এদিকে ওরেগনেও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হতে পারে বলে জানা গেছে। সিদ্ধান্তকে দেশের ইতিহাসে অপ্রত্যাশিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রাফেল্ড। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সংবিধান অনুসরণ করেই সমস্ত কার্যক্রম পরিচালিত হবে বলে উল্লেখ করেন ওরেগনের অ্যাটর্নি জেনারেল। চলতি মাসের শুরুতেই ওয়াশিংটন ডিসিতে অপরাধ দমনে পুলিশকে সহায়তার লক্ষ্যে ন্যাশনাল গার্ডের সেনাদের নিয়োজিত করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মেয়র ব্র্যান্ডন জনসন। শনিবার নিজ অফিসে আদেশটিতে স্বাক্ষর করেন তিনি। এ সময় মেয়র বলেন, শহরকে ফেডারেল সরকারের হস্তক্ষেপ মুক্ত রেখে বাসিন্দাদের অধিকার রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আদেশের ফলে ফেডারেল সরকারের অভিবাসন নীতি প্রয়োগের ক্ষেত্রে সেনা সদস্যদের সহযোগিতা করবে না শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট।
এদিকে শিকাগোতে সেনা মোতায়েনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করে ইলিনয়ের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন বলেন, এই ধরনের ফেডারেল হস্তক্ষেপ মেনে নেবে না তার স্টেট। ওয়াশিংটন ডিসির পর ইলিনয় ও নিউ ইয়র্কের মতো ডেমোক্রেটিক স্টেটগুলোতে ফেডারেল নজরদারি বাড়ানোর হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল কাজে স্থানীয় প্রশাসন সহায়তা না করলে তাদেরকে রাস্তা থেকে সরে যেতেও হুঁশিয়ার করেন বর্ডার জার টম হোম্যান। ইলিনয় লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন এই পদক্ষেপটিকে ট্রাম্পের স্বৈরাচারী খেলার একটি অংশ দাবি করে জানান, এ ধরনের ফেডারেল হস্তক্ষেপ মেনে নেবে না স্টেট সরকার। তিনি অভিযোগ করেন, স্টেট সরকার বা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় না করেই ফেডারেল সরকার নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে ইলিনয় তার বাসিন্দাদের অধিকার রক্ষায় যে কোনো আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত। এদিকে শিকাগোতে ফেডারেল হস্তক্ষেপ আটকাতে শনিবার একটি নির্বাহী আদেশে সই করেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন। I'm signing an executive order today that will launch the Protecting Chicago initiative. Protecting Chicago will ensure that every Chicagoan knows their rights, that every single family is prepared, and every part of city government is directed to protect the people of Chicago from federal action. তিনি জোর দিয়ে বলেন, তার শহর ফেডারেল সরকার সৃষ্ট বিশৃঙ্খলা মেনে নেবে না। মেয়র ব্র্যান্ডন বলেন, এই আদেশ নিশ্চিত করবে যে আইসের অভিযানে কিংবা সেনা সদস্যদের টহলে কোনো রকম সহযোগিতা করবে না শিকাগো পুলিশ। This order affirms that the Chicago Police Department will not collaborate with military personnel on police patrols or civil immigration enforcement. সরকারি বেসরকারি সব ধরনের স্কুলের নিরাপত্তা নিশ্চিতে ফেডারেল বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন মিনেসোটার সাবেক স্টেট সেনেট মাইনরিটি লিডার মেলিসা লোপেজ ফ্রাঞ্জেন। রকেট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট গ্রেগরি জ্যাকসন মনে করেন, দেশে আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়াতেই বাড়ছে বন্দুক হামলা। মিনিয়াপলিসের চার্চ স্কুলে বন্দুক হামলার মতো ঘটনা এড়াতে শিশু কিশোরদের অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন সাবেক ফেডারেল প্রসিকিউটর স্ট্রে গাউডি। মিনেসোটায় চার্চ স্কুলে বন্দুক হামলার প্রায় 1 মাস আগে হোমল্যান্ড সিকিউরিটি বাজেটের $18 মিলিয়ন বরাদ্দ বাতিল করেছিল ট্রাম্প প্রশাসন। মিনেসোটার সাবেক স্টেট সেনেট মাইনরিটি লিডার মেলিসা লোপেজ ফ্রাঞ্জেন মনে করেন, সরকারি হোক আর বেসরকারি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেরই নিরাপত্তা নিশ্চিত করা উচিত। মিনেসোটার চার্চ স্কুলে বন্দুক হামলা প্রসঙ্গে ফ্রাঞ্জেন বলেন, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা কমাতে এখন জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত। আমেরিকায় বন্দুক হামলা মৃতের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি হওয়ার পেছনে অস্ত্রের সহজলভ্যতাকে দায়ী করেছেন হোয়াইট হাউসের অফিস অব গান ভায়োলেন্স প্রিভেনশনের সাবেক ডেপুটি ডিরেক্টর গ্রেগরি জ্যাকসন। অস্ত্র ব্যবসায় গেল বছর দেশের ক্রীড়া সামগ্রী বিক্রি প্রতিষ্ঠান নাইকের চেয়েও বেশি বাণিজ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে ম্যাকডোনাল্ডের চেয়েও অস্ত্রের দোকান বেশি। তবে শিক্ষা প্রতিষ্ঠানে সমবয়সীদের বন্দুক হামলার ঘটনায় অভিভাবকদেরও দায় দেখছেন সাবেক ফেডারেল প্রসিকিউটর স্ট্রে গাউডি। শিশু কিশোরদের ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে অভিভাবকদের গুরুত্ব সবচেয়ে বেশি বলেও মনে করেন তিনি। মিনেসোটায় চার্চ স্কুলে হামলাকারী সম্পর্কে নতুন তথ্য জানিয়েছে পুলিশ। তা হলো, সম্প্রতি হামলাকারীর একটি প্রেমের সম্পর্ক ভেঙে যায়। হামলাকারীর বাবার বাড়ি থেকে একটি বডি আর্মার জব্দের কথাও জানিয়েছে পুলিশ। সিডিসির নতুন ডিরেক্টর জিম ওনিলের চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতা না থাকায় প্রশাসনের ভ্যাকসিন নীতির ওপর মানুষের আস্থা নষ্ট হবে, এমনটাই মনে করেন সিডিসির সদ্য পদত্যাগ করা ভ্যাকসিন চিফ ডক্টর দিমিত্রি ডালাসকাকিস। শনিবার MSNBC-কে তিনি এই কথা বলেন। একই অনুষ্ঠানে যোগ দিয়ে সাবেক হোয়াইট হাউস পলিসি ডিরেক্টর ডক্টর কবিতা প্যাটেল বলেন, প্রায় 1 দশক ধরে অটিজম সম্পর্কে ভুল তথ্য দিয়ে আসছেন RFK জুনিয়র। এদিকে RFK জুনিয়রের কর্মকাণ্ডের সমালোচনা করে তার পদত্যাগের দাবি জানিয়েছেন ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যামি বেরা। সম্প্রতি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDCর ডিরেক্টর সুজান মুনারেসকে চাকরিচ্যুত করে ট্রাম্প প্রশাসন। তার পরিবর্তে এ পদে স্থলাভিষিক্ত হন পেশায় ব্যবসায়ী জিম ওনিল। এছাড়া নীল নিজে ডক্টর না হওয়ায় তার নেই কোনো চিকিৎসার অভিজ্ঞতাও। এমন পরিস্থিতিতে সিডিসির ডিরেক্টর সুজান মুনারেসকে অপসারণের প্রতিবাদে পদত্যাগ করেন সিডিসির ভ্যাকসিন চিফ ডক্টর দিমিত্রি ডাসকালাকিস। শনিবার MSNBC-র এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে সিডিসির ভ্যাকসিন পলিসি কমিটি। এমত অবস্থায় এই পদে বহাল থাকা তার জন্য ক্ষতিকারক হয়ে উঠছিল বলে মন্তব্য করেন ডাসকালাকিস।
চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পূর্বের অভিজ্ঞতা না থাকায় নতুন ডিরেক্টর সিডিসির মতো এমন একটি সংস্থা কিভাবে পরিচালনা করবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিডিসির সাবেক ভ্যাকসিন চিফ। এছাড়া এই পদক্ষেপের ফলে ভ্যাকসিন নীতির ওপর জনসাধারণের আস্থা নষ্ট হবে বলেও মনে করেন তিনি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে সাবেক হোয়াইট হাউস পলিসি ডিরেক্টর ডক্টর কবিতা প্যাটেল বলেন, প্রায় 1 দশক ধরে অটিজম সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে। RFK জুনিয়রের কর্মকাণ্ড দেশের মানুষকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলছে বলেও অভিযোগ তোলেন তিনি। এদিকে RFK জুনিয়রের পদত্যাগের আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যামি বেরা। পাশাপাশি বর্তমান নেতৃত্বের কথা বিবেচনায় সিডিসির ওপর নির্ভর না করে সবাইকে ডাক্তারদের সাথে পরামর্শ করার আহ্বান জানান তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।